আচ্ছা লক্ষ্য করো, আমরা এখন খ দাগের অঙ্কটা করব। এই খ দাগের অঙ্কটা বলছে কি, সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে। তো এই অঙ্কটা করার জন্য আমাদের এই উদ্দীপকটা খুব মনোযোগ সহকারে বুঝতে হবে। হ্যাঁ, এই অঙ্কটা মূলত আমাদের অষ্টম শ্রেণীর মুনাফা 2.1 থেকে নেওয়া হয়েছে, 19 নম্বর অঙ্কটা। তো আমরা খুব মনোযোগ সহকারে আগে উদ্দীপকটা পড়ি, কারণ উদ্দীপকটা যত সহজভাবে বুঝবা অঙ্কটা করাটা আমাদের ততটাই সহজ হবে। তো এখানে একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক, এখানে কি বলছে বলো তো, কিছু সংখ্যক, তাই না? এই সংখ্যাটা আমরা জানি না, সেটা 200 পিসও হতে পারে, 300 পিসও হতে পারে, এটা আমাদের অজানা। কিন্তু বলছে কি 36 টাকায় 12টি, 36 টাকায় কয়টা? 12টি। এখান থেকে কিন্তু অলরেডি তোমরা বুঝতেই পারতেছো যে একটি দাম হচ্ছে কয় টাকা বলো তো, 3 টাকা। এটা আমরা ক্যালকুলেশনে দেখাবো। আবার বলতেছে কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি। এবার টাকার পরিমাণ একই আছে, বাট এখন পরিমাণটা একটু বাড়ছে, তাই না? তো এখন এখানে প্রতি পিসের দাম পড়তেছে 2 টাকা করে। কয় টাকা করে? 2 টাকা করে। সমান সংখ্যক, মানে যশোর থেকেও যা ক্রয় করছে যে কয় পিস, কুষ্টিয়া থেকেও সেই কয় পিসই ক্রয় করেছে। খরিদ করা মানে ক্রয় করা। ওকে, এখন তিনি 36 টাকায় 15টি দরে তা বিক্রয় করলো। অর্থাৎ দুইটা অবস্থান থেকে যে কলাগুলো ক্রয় করছে, একটা হচ্ছে যশোর থেকে, একটা হচ্ছে কি বলতো, কুষ্টিয়া থেকে। তো ওই কলাগুলো তিনি 36 টাকায় 15টি দরে টোটাল কলা বিক্রি করে ফেলছে, টোটাল কলা বিক্রয় করে ফেলছে। তো এখন এই যে বিক্রয় করলো সবগুলো কলা, তাদের শতকরা লাভ বা ক্ষতি তার কত হলো। তো এখন সর্বপ্রথম তোমাকে কি করতে হবে, সঠিকভাবে প্রতিটা কলার ক্রয় মূল্য নির্ধারণ করতে হবে। কি নির্ণয় করতে হবে? ক্রয় মূল্য। তো ক্রয় মূল্য যখন তুমি প্রতিটা কলার ক্রয় মূল্য নির্ধারণ করতে পারবা, তখন বিক্রয় মূল্য কত করছো আর ক্রয় মূল্য কত করছো, এর ব্যবধানটাই লাভ বা ক্ষতি বের হয়ে যাবে, তাই না? আর তাকে আমরা যদি শতকরা লাভ বা ক্ষতিতে কনভার্ট করি, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে প্রথমে দেখো তো, আমরা যখন যশোর থেকে ক্রয় করছি, 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা, রাইট? অতএব একটি কলার ক্রয় মূল্য কয় টাকা? 3 টাকা। এটা হচ্ছে আমাদের অবস্থানটা কোথায় বলতো, যশোর, তাই না? ওকে, এখন আবার আমরা কি করছি, 18টি কলার ক্রয় মূল্য 36 টাকা। এটা মূলত আমরা ক্রয় করছি কোথা থেকে? কুষ্টিয়া থেকে, তাই না? আচ্ছা, কোথা থেকে ক্রয় করছি? এটা কুষ্টিয়া থেকে। তো একটি কলার ক্রয় মূল্য কত হলো আমাদের এখানে? 2 টাকা। তো এখন একটু দেখো, এইখানের একটি কলার ক্রয় মূল্য 3 টাকা, আর এইখানের একটি কলার ক্রয় মূল্য কয় টাকা বলো তো? 2 টাকা। তো এখন বিক্রি করার সময় তো আর আমরা বলি নাই যে এটা কুষ্টিয়ার কলা, এটা হচ্ছে যশোরের কলা, এইভাবে কিন্তু আমরা বিক্রি করার সময় বলি নাই। সবগুলো কলার কথা এখানে বলছে। কি বলছে বলো তো? সবগুলো। তো এখন আমরা যেহেতু এখানেরও একটি কলার ক্রয় মূল্য জানি, আর এখানেরও একটি কলার ক্রয় মূল্য যেহেতু জানি, তাহলে আমরা কি করব, এই এই দুইটিকে যোগ করে এভারেজ ক্রয় মূল্য কয় টাকা পড়ছে এক একটার প্রতি পিসের, এইটা আমরা একটু বের করে ফেলবো। হ্যাঁ, তাহলে কারণ এখানে যদি আরও আর একটা অবস্থান থেকে কলা ক্রয় করতো, তাহলে সেটাও আমরা তাই করতাম। তখন এখানে হয়ে যেত 3টি। কয়টা হয়ে যেত বলো তো? 3টি। তো এখানে দেখো, আমাদের যেহেতু অবস্থান 2টি, একটা হচ্ছে যশোর, একটা হচ্ছে কুষ্টিয়া, তো এখন এইখানের একটি নিলাম আর এখানের একটি নিলাম, বা দুইটি কলার ক্রয় মূল্য কত বলো তো? এখানে 3 টাকা প্লাস এখানে 2 টাকা, দেন যোগ করলে কয় টাকা হয় বলো তো? 5 টাকা। এই 5 টাকা যদি দুইটি কলার ক্রয় মূল্য হয়, তাহলে একটি কলার ক্রয় মূল্য কত? তো এই জন্য আমরা পরবর্তী লাইনে লিখছি যে অতএব একটি কলার ক্রয় মূল্য, দেন এইখানে যোগ করলে যে 5 হয়, 5কে 2 দিয়ে ভাগ দিলেই প্রতিটি কলার ক্রয় মূল্য আমাদের বের হইল 2.5। 2.5, এটাই হচ্ছে আমাদের প্রতি পিস কলার ক্রয় মূল্য। এটা কি একটা অবস্থানের কলার ক্রয় মূল্য নাকি দুইটা অবস্থানেরই? দুইটা। কারণ এই যে যশোরেরটা প্লাস কুষ্টিয়ারটা দুইটাই কিন্তু ইনক্লুড করে অ্যাভারেজ দাম পড়ছে একটি কলার কত টাকা ক্রয় মূল্য? 2.5 টাকা, তাই না বলো? ওকে, তো এখন এই যে যেহেতু একটি কলার অ্যাভারেজ দামটা পেয়ে গেলা, তো এখন তুমি বিক্রি করছিলা কত দেখো তো? এই যে দেখো তো, তিনি 36 টাকায় 15টি দরে তা বিক্রয় করলো। তা বলতে কাকে বুঝাইতেছে? তা মানে সবগুলো। তা বলতে কি বুঝাইতেছে? সবগুলো। তো এখন আমরা একটু দেখি তো, বিক্রি করার সময় সে কয় টাকা করে বিক্রি করছে। এখানে লিখলাম যে এখন 15টির বিক্রয় মূল্য 36 টাকা, তাই না? ওকে, তো একটির বিক্রয় মূল্য কত? একটির বিক্রয় মূল্য 2.4। 2.4। তো এখন দেখো তো, একটির বিক্রয় মূল্য হচ্ছে 2.4, আর একটির ক্রয় মূল্য কত ছিল আমাদের? 2.5। এখন তোমরা বলো, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে। এই যে সহজ বিষয় কিন্তু, দেখছো? তাই ক্ষতি হয়েছে। কত ক্ষতি হয়েছে? আমরা যদি দেখি যে ক্রয় মূল্য তুলনায় বিক্রয় মূল্য কম হয়, তাহলে ক্ষতি হবে।
আর আমরা যদি দেখি যে ক্রয় মূল্যের তুলনায় বিক্রয় মূল্য বেশি, তাহলে লাভ হয়েছে। তো যেহেতু ক্ষতি হয়েছে এই জন্য আমরা ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য দিলাম। ক্রয় মূল্য কত? 2.5 মাইনাস 2.4। এখানে বিয়োগ করলে আমরা পাবো 0.1। ঠিক আছে, এটা হচ্ছে মূলত আমরা যে কলাটা ক্রয় করছিলাম 2 টাকা 50 পয়সায়, অর্থাৎ 2.5 টাকায়, সেটা বিক্রি করলে আমাদের লস হয় কত বলো তো? 0.1, তাই না? এই জন্য এখন দেখো, যখনই আমরা প্রতিটির ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য বের করতে পারবো, তাহলে এর পার্থক্যটাই হয়ে যাবে লাভ বা ক্ষতি। লাভ বা ক্ষতি, তাহলে ক্ষতির বিষয়টা পেয়ে গেছি। এখন এই ক্ষতিটা সবসময়ের জন্য বেস করবা কার উপরে বলো তো? ক্রয় মূল্যের উপর। সবসময়ের জন্য ক্ষতি সবসময়ের জন্য কার মূল্য বেস করে, কার উপরে বেস করে করতে হয় বলো তো? ক্রয় মূল্যের উপর। এটা মনে রাখবা সবসময়ের জন্য, ওকে? তাহলে আমরা ক্রয় মূল্য অর্থাৎ ক্রয় করছিলাম কয় টাকা বলো তো? 2.5 টাকা দিয়ে প্রতিটা, তাই না? তো এই 2.5 টাকায় ক্ষতি হয় কয় টাকা বলো তো? 0.1 টাকা, তাই না? যেহেতু আমরা বলছি যে ক্ষতিটা সবসময়ের জন্য বেস হবে কার উপরে? ক্রয় মূল্যের উপরে। তোমরা কখনোই কিন্তু এই বিক্রয় মূল্য এখানে লিখতে পারবে না, ঠিক আছে? যেন মনে থাকে এটা, ওকে? তাহলে 2.5 টাকায় ক্ষতি হয় 0.1 টাকা, অতএব 1 টাকায় ক্ষতি হয়। এটাকে যদি ভাগ করি তাহলে 1 টাকার ক্ষতির পরিমাণটা বের হয়ে যাবে, ওকে? আমাদের ঐকিক নিয়মের অঙ্ক অথবা মুনাফার অঙ্ক যেটাই বলো, মূলত আমাদের সর্বপ্রথম 1 টাকায় কনভার্ট করবে। 1 টাকায় কনভার্ট করলেই অঙ্কটা আমাদের কি বলতো? সহজ হয়ে যাবে। তাহলে 1 টাকায় যাইতে পারলে আমরা 100তেও যাইতে পারবো, 500তেও যাইতে পারবো, যেখানে বলবে সেখানে যাইতে পারবো। তো এখন কত বলছে? শতকরা বলছে না? এখানে দেখো কথা বলছিল কি, সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে। তাহলে 1 টাকার লাভ বা ক্ষতি নির্ধারণ করতে পারলে শতকরাও পারা যাবে, 500ও পারা যাবে। অতএব 100 টাকায় ক্ষতি হয়, আমরা যদি ক্যালকুলেশন করি 4 টাকা। কয় টাকা বলো তো? 4 টাকা। যেহেতু এটা শতকরায় 4 টাকা, তাহলে আমরা লিখতে পারি উত্তর 4%, ওকে? ওকে।